কোটা আন্দোলনে সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি করেন তার মা শামসিয়ারা জামান। এতে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ও এডিসি হাফিজ আল আসাদ। নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ তাহির জামান। তিনি দ্য রিপোর্ট.লাইভ নামের একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতেন। এবার গ্রেপ্তার হলেন দুই আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহাইলকে। রাতে সোহাইল ও আহমদকে রাজধানীর গুলশান এবং তাজুলকে বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানায় দায়ের করা সহিংসতার মামলায় এম সোহাইলকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম তাজুল ইসলামকে। তাকেও মিন্টো রোডের কার্যালয়ে নিয়েছে গোয়েন্দা পুলিশ। কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে হত্যা চেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ই আগস্ট টেকনাফ পৌরসভা এলাকার শহীদ আলিউল্লাহ শপিং কমপ্লেক্সের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ভাঙচুর ও বেদম মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা। এই ঘটনার প্রেক্ষিতে ১৮ আগস্টে টেকনাফ থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ। এই হত্যা চেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার করে র্যাব ৭-এর একটি দল। এই মামলায় টেকনাফ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজধানীর বনানীর অফিসে নগদ টাকা থাকার খবরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সেখানে ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন। সেখানে লাঠির সোঁটা হাতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরও। ছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। ভোর ৬টা পর্যন্ত সেখানে ঢুকতে দেয়া হয়নি সাংবাদিকদের। শেষ খবর পর্যন্ত ৩টি ভল্ট উদ্ধার হলেও তাতে টাকার অস্তিত্ব মেলেনি। অভিযান শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিস্তারিত জানাবেন বলে আশা করা যাচ্ছে। টাকা পয়সা এগুলা পাওয়া যাচ্ছে। আর ওখানে আছে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাজমুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের দায়িত্বে আসাদ বিন রনি এবং যে সোর্স ওনারা মানে অথরাইজ হিসেবে। এবং আপনারা জানেন যে বিশেষ করে এই তথ্যটি আমরা 12:30টায় প্রশাসনকে অবহিত করার পরে তাদের একটা প্রতিনিধি এখানে আসে। আনিসুল হক ও টিপু মুন্সি সহ সদ্য সাবেক সরকারের ৫ মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাদের সম্পদের হিসাব মেলে। ক্ষমতার পরিবর্তনের পর এবার তাদের অবৈধ সম্পদের বিষয়গুলো পর্যায়ক্রমে খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করতে যাচ্ছে দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হলফনামায় তার সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ৭০ কোটি টাকা, যা ২০০৮ সালে ছিল ৬ কোটি ৭৮ লক্ষ। করোনাকালে স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় কেনাকাটার নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সম্পদ বেড়েছে ৬.৬৪ গুণ। হলফনামা অনুযায়ী শেষ ৫ বছরে তার সম্পদ ১৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৯ কোটি টাকা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সম্পদ বেড়েছে ২১ গুণ। ৫ বছর আগে তিনি প্রায় সম্পদ শূন্য ছিলেন। টিআইবি বলছে, সাবেক এই মন্ত্রীদের প্রকৃত সম্পদ অনেক গুণ বেশি। হলফনামায় দেখানো সম্পদের বৈধ উৎসও তারা দেখাতে পারবেন না।
ট্র্যাক রেকর্ড দেখলে যেটা দেখা যায়, আমরা শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে টানা হেঁচড়া করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুদক নির্বাচন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে বিরাগ বাজন হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 1063% ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের 982% সম্পদ বেড়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ যেন এক বিস্ময় বালক। মাথায় শটগানের 100 গুলি নিয়েও বেঁচে আছে 15 বছরের জুলফিকার। বেশ কিছু গুলি বের করা হলেও এখনও অন্তত 50টি গুলি রয়ে গেছে গলা ও বুকে। গুলিতে পুরোপুরি নষ্ট হয়েছে ডান চোখ। 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়ার পর থেকেই ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছবি রাতের আকাশে ফুটে থাকা তারাদের নয়, এই ছবি নৃশংসতা, বর্বরতার। এই ছবি এক কিশোরের মাথার, যেখানে ছোট ছোট বিন্দুগুলো শতাধিক বুলেটের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 18 জুলাই উত্তাল ছিল উত্তরা। সেদিনই শটগানের গুলিতে ঝাঁঝরা হয় কিশোর জুলফিকার। 4 দিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া যায় ঢাকা মেডিকেলের আইসিইউতে। আমার কত আশা, কত স্বপ্ন, দুটা ছেলেকে নিয়ে, বড় ছেলেকে ডাক্তার বানাবো, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আমার চোখে স্বপ্ন ভাসতেছে, আমি স্বপ্ন আর ভাসে কোনো লাভ হইতেছে না, আমি স্বপ্নগুলো আর পাইতেছি না বাবা। আমার জীবন করার যদি বলে দুটা চোখ আল্লাহ ভালো রাখতো, এই ছেলে কেমন করে লেখাপড়া করবে আর আমার স্বপ্নগুলো আবার যায়। শুধু মাথা নয়, গুলিতে ভেঙেছে জুলফিকারের দাঁত, ক্ষতিগ্রস্ত হয়েছে কান, গলা ও বুকেও রয়েছে গুলি। মানসিকভাবে চরম বিপর্যস্ত জুলফিকার। আগের চেয়ে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যা আগে যদি আমরা জিজ্ঞেস করতাম কোনো কিছুতে রাগ হইতো না, এখন একটু কোশ্চেন করলে রেগে যায়। জটিলতার শঙ্কায় জুলফিকারের মাথায় অস্ত্রোপচার করা যায়নি, তবে পুরোপুরি নষ্ট ডান চোখে লাগবে অস্ত্রোপচার, ক্ষতিগ্রস্ত বাম চোখও। ভিতরে এই যে এই বুলেটগুলো আছে, এর মধ্যে কয়েকটা 2-3টা যেগুলো খুব খারাপ জায়গায় আছে, যেগুলো ডাক্তার বলছেন যে এইগুলো বের করতে গেলে কিছু সমস্যা হতে পারে, অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে। আবার কিছু কিছু ডাক্তার বলছেন যে যদি বের না করা হয় তাহলে ইনফেকশনও হতে পারে ইন ফিউচারে। তো আমরা আসলে ডাবল মাইন্ডেড, আমরা কোনটা করব বুঝতে পারছি না। উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী জুলফিকার আলী। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের প্রবল স্রোতে হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 5.5 বছর পর মুক্ত মাইকেল চাকমা। হাসিনার পলায়নের পরদিন 6ই আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয়। বাড়ি ফিরে জানতে পারেন পুত্র শোকে মারা গেছেন বৃদ্ধ বাবা। রীতি মেনে তার শেষকৃত্যও করে পরিবার। এ যেন কবর থেকে ফিরে আসা। প্রায় 2000 দিন পর সূর্যের আলো দেখছেন মাইকেল চাকমা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি কেটেছে অন্ধকার ঘরে। 2019 সালে 7 এপ্রিল রাজধানীর শ্যামলী থেকে ইউপিডিএফ সংগঠক মাইকেলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থা। প্রায় 5.5 বছর রাখা হয় আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালায়। একটা দড়ি আছে ওখানে, ওই দড়িটা চ্যাপটা বেলের মতো, কোমরটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাঁটে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা সহ চেয়ারে সব মানে একদম বেডে ফেললো আমাকে। ইলেকট্রিসিটি 40 ভোল্টেজে পুড়ে ফেলবো। সত্য কথা বলবে, তোমার অস্ত্র কোথায়? তো আমি বললাম আমার কাছে তো কোনো অস্ত্র নাই। মাইকেল জানান কারো সাথে কথা বলার সুযোগ ছিল না। মুক্ত হয়ে বাড়ি ফিরে পান একের পর এক দুঃসংবাদ। তারপর বড় বোনকে যখন ফোন দিলাম, সে যখন কান্না শুরু করলো, তখন বুঝতে পারলাম বাবা আর দুনিয়ায় নাই। আমি যে ফিরে আসবো
সেটাও তাদের বিশ্বাস করতে পারছিল না। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। বন্দিশালার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় মাইকেলকে। অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। চশমাটা খুললে আমি এই কিছু দেখছি না, এটা আমার চোখ অনেক খারাপ হয়ে গেছে। ওই জায়গায় ঘুমাতেই পারি না আমি। একটা শব্দ শুনলে যেন ওই শব্দ থেকে কী রকম একটা আরও নানা রকম শব্দ আমার কানে আসে। খুব ঘুম ভাঙলে আর ঘুম হয় না। এখনই রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত না নিলেও নিজ সংগ্রামী জীবন নিয়ে লিখতে চান মাইকেল চাকমা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দশক পার হলেও শেষ হয়নি 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত 3 শতাধিক। এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারকে দায়ী করলেও বারবারই তা অস্বীকার করে দলটি। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশ ডাকে আওয়ামী লীগ। শেখ হাসিনার বক্তব্যের সময়ই চালানো হয় গ্রেনেড হামলা। আওয়ামী লীগ সভাপতি সহ শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে গেলেও মারা যান 24 জন, আহত 3 শতাধিক। হামলার পেছনে বিএনপি জামায়াত দায়ী দাবি করে তদন্তে জজ মিয়া নাটকের অভিযোগ করে আওয়ামী লীগ। প্রশ্ন তোলে তৎকালীন সরকারের আন্তরিকতা নিয়েও, যদিও অভিযোগ অস্বীকার করে সে সময় সরকারে থাকা দলটি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পুনঃতদন্ত শুরু করে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নতুন করে তদন্ত চালায়। 2008 সালের নভেম্বরে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে পুরো মামলা ভিন্ন রূপ নেয়। তদন্তের দায়িত্ব পান 2001 সালে বরখাস্ত পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আব্দুল কাহার আখন্দ। আব্দুল কাহার আখন্দের তদন্তের ভিত্তিতেই 2018 সালের 10 অক্টোবর মামলার রায় দেয় নিম্ন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত করা আব্দুল কাহার আখন্দ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3রা সেপ্টেম্বর থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি সাইডলাইনে কয়েকটি সদস্য দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। আগামী 2 থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে বসছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী 4 সেপ্টেম্বর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরাও যোগ দেবেন। থাইল্যান্ডের পর বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন ঢাকায় হওয়ার কথা রয়েছে। এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। সেখানে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, সচিবালয়ে সবাইকে অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়। মঙ্গলবার রাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়ে গণমাধ্যমকে তারা জানান, প্রশ্নবিদ্ধ এই কর্মসূচিতে তাদের সমর্থন নেই। মেধার মূল্যায়নকারীরা পরীক্ষা বাতিল চাইতে পারে না বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই 1 দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হয় না জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার
আমাদের কাঠামোগত পদ্ধতি সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। হাসপাতাল পরিদর্শন শেষে সমন্বয়করা জানান, স্বাস্থ্যসেবা ঘিরে তৈরি হওয়া দুষ্টচক্র ভাঙতে প্রশাসনের নিরপেক্ষভাবে কাজের সময় এখনই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী জেলায় ডিসি বা তার মনোনীত প্রতিনিধি, উপজেলায় ইউএনও, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার সভাপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। অভিযোগ আছে, বেসরকারি স্কুল কলেজের পরিচালনা কমিটিতে এতদিন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হতো। অনেক প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে। সংবাদে যেমনটি জানিয়েছিলাম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর অফিসে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেখানে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে? এ পর্যন্ত কোনো টাকার খোঁজ কি মিলেছে? শাফাত, গতকাল মধ্যরাত থেকেই কিন্তু এই যে সাবেক যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাসা, এই বনানীর বাসা প্রিয় প্রাঙ্গণে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই কিন্তু রয়েছে। পাশাপাশি এই যে অভিযানটি শুরু হয়, এই অভিযানে যারা ছিলেন তার মধ্যে একজন ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি একটু দেখাতে চাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বাড়ির বাহিরে এখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন যতটুকু জানতে পেরেছি যে এই বাড়ির যে প্রতিটা ফ্লোর, সেই প্রতিটা ফ্লোরেই কিন্তু তল্লাশির কাজ চালানো হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত যে অভিযান হয়েছে, সেই অভিযানে কয়েকটি ভল্ট উদ্ধার করা গেছে এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে না বা আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হচ্ছে না, তবে আমরা এই তথ্যগুলো মোটামুটি নিশ্চিত করতে পেরেছি। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি হয়তো জানেন নসরুল হামিদ বিপুর যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে জব্দের একটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনো ট্রানজাকশন করা যাবে না, এরকম এক ধরনের নির্দেশনাও কিন্তু রয়েছে। মূলত এই যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের জন্য যে ফান্ডিং বা তাদের আন্দোলন ঠেকানোর জন্য যে টাকার উৎস, সেটা এই প্রিয় প্রাঙ্গণের বাড়ি থেকে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ করেছে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু, এবং সেই অভিযোগ প্লাস ছাত্রদের যে অভিযোগ সবকিছু আসলে আমলে নিয়ে কিন্তু এই অভিযানটি শুরু করা হয় এবং এই অভিযানটি চলমান রয়েছে। খুব দ্রুতই আসলে এই অভিযান শেষ হচ্ছে না। আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি এই অভিযান আরো অনেকক্ষণই চলবে এবং পুরোপুরিভাবে বলা যায় যে এই অভিযান শেষ হওয়ার পর হয়তো জানা যাবে যে কারা আসলে কিভাবে এই টাকাগুলো, এখানে কত টাকা ছিল বা ফান্ডিং হয়েছে কিনা, সেই তথ্য বা প্রমাণ আলামত যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহের কিন্তু চেষ্টা চলছে। শাফাত। নসরুল হামিদের বনানীর অফিসে অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। লঘুচাপের প্রভাবে নোয়াখালী ও ফেনীতে বৃষ্টি হচ্ছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। নোয়াখালী শহর সহ ৯ উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ও বীজতলা ডুবে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে ঘেরের মাছ। এদিকে রাঙামাটিতে পাহাড়ে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। আরও জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী সমীর উদ্দিন।
সমীর, প্রায় ৭০টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে বলা হচ্ছে, তো তাদের দুর্ভোগ কেমন দেখা যাচ্ছে? ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো ধারণা করা গেছে কি? গতকাল সকাল থেকে যে পরিমাণ পানি নিম্নাঞ্চলে প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে ফেনীর যে দুটি উপজেলা ফুলগাজী এবং চট্টগ্রাম, এই দুটি উপজেলার প্রায় অধিকাংশ নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হওয়ার পরে ছাগলাইয়া উপজেলাতেও এখন পানি ঢুকছে। আমরা মোটামুটি বলতে পারি যে এখন 3টি উপজেলা ছাগলাইয়া, পশুরাম এবং ফুলগাজীর প্রায় অধিকাংশ মানুষে এখন পানির নিচে বন্দী আছেন। আমরা গত রাতে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি, আমরা দেখেছি অনেকে কান্না করছে, অনেকেই সহায়তা চাচ্ছে জেলা প্রশাসনের কাছে। তারা আটকা পড়ে আছে পানির সাথে এবং তারা বলছে তাদেরকে যে কোনো ভাবে যেন উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসক এখানকার শাহিনা আক্তার তিনি বলেছেন যে তারা বোর্ড দিয়েছেন এবং সেনাবাহিনী এবং কোস্টগার্ড তাদেরকে তিনি কল করেছেন এবং তাদেরকে জানিয়েছেন তারা তাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য। তবে ফায়ার সার্ভিস রাতভর এবং সাধারণ মানুষ তারা রাতভর পরিশ্রম করেছে, করে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 500 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ আছে এবং শুকনো খাবার তারা প্রস্তুত করা হয়েছে। সাধারণ মানুষ বলছে যে গতবার যে বন্যা হয়েছিল জুলাইয়ের শেষ দিকে, সেখানে প্রায় 17টি স্থানে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর ভাঙনের ফলে এই পানিগুলো ওই জায়গা দিয়ে ভাঙন স্থান দিয়ে প্রবেশ করছে। কারণ এই ভাঙন স্থানে প্রায় 70% কাজ এখনো কমপ্লিট করতে পারে নাই, যার প্রেক্ষিতে এই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। মানুষের দুঃখ এখন আমরা যেটা দেখছি যে শুধু পানির অভাব, তারপরে খাদ্যের অভাব এবং মানুষের যে চলাচল করার যে অসহনীয় দুর্ভোগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে স্থানীয় যারা বিত্তশালী আছে তারাও যেন এগিয়ে আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে স্বেচ্ছাসেবকের কিছু সংগঠন তারা কিছু খাবার নিয়ে আসছে বন্যা দুর্গত মানুষের কাছ থেকে দেওয়ার জন্য। আর এখানকার সাধারণ মানুষ বলছে যে এখানে যে বন্যা তৈরি হয় এটি বারবারই মুহুরী, কুয়া, সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধ এটি ট্যাক্সের বেড়িবাঁধ নির্মাণ না করার জন্য এই বারবার এটি ভাঙনস্থলে। অনেকে বলছে 88 বন্যার পরে এবার সবচেয়ে বেশি বন্যা এই এলাকাতে তৈরি হয়েছে। মানুষ দুঃখ দুর্দশার মধ্যে আছে এবং তারা বলছে এখানে একটি ট্যাক্সের বাঁধ নির্মাণ তাদের দাবি, তারা কখনোই চান না। তবে গত সরকার হাসিনা সরকার যখন ছিল এখানে একটি মেগা প্রকল্প 741 কোটি টাকার সেটি একদিকে পাশ হওয়ার কথা ছিল। এখন যেহেতু সরকার এই পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে এই বাঁধ নির্মাণে তাদের কাছে অনেক বেশি অসহনীয় সংকট মনে হচ্ছে। তারা দুশ্চিন্তা আছে আসলে কি এই বাঁধ তৈরি হবে কিনা। যদি এই বাঁধ তৈরি করা না যায় তাহলে এখানকার মানুষের দুঃখ দুর্দশা বরাবরের মতোই থেকে যাবে। তারা দ্রুত এই বর্তমান যে ইউনিট সরকার আছে তাদের কাছে তারা দাবি তুলছেন যেন এই ট্যাক্সের বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা কার্যকরী পদক্ষেপ নেন এবং দ্রুত সময়ের মধ্যে এই ট্যাক্সের বেড়িবাঁধ নির্মাণ করার ফলে এখানকার মানুষের তাদের নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা এমনটি। সমীর সাথেই থাকবেন। এবারে খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তো টানা বৃষ্টি হয়েছে, কোন কোন উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন? দেখুন, আগস্টে কিন্তু এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। এই নিয়ে এই মৌসুমে কিন্তু খাগড়াছড়ি 4 বার কিন্তু খাগড়াছড়ি যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেটা প্লাবিত হয়েছে। তবে এবারে বন্যা এত ভয়াবহ যে সমস্ত এলাকাগুলোতে সাধারণত বন্যা হয় না, যেমন খাগড়াছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, তাইলং, এই সমস্ত এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা দেখেছি আকস্মিক এই বন্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার যে সমস্ত পৌরসভার মধ্যে যে সমস্ত এলাকাগুলো হচ্ছে গঞ্জপাড়া, মেহেদিবাগ, মুসলিমপাড়া সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে নিচু এলাকা, সেগুলো প্লাবিত হয়েছে। এবং তাৎক্ষণিক এই বন্যার কারণে কিন্তু প্রশাসনের যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি। আমরা গতকাল রাতে 10টা-11টার দিকে কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, যে সমস্ত এলাকাগুলোতে বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে তারা কিন্তু সেখানে পর্যাপ্ত কিন্তু খাবার সেটা পায়নি। তবে এখানে জেলা বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীরা রাতের বেলা খিচুড়ি বা অন্যান্য যে গরম ভাত সেটা কিন্তু রান্না করে কিন্তু বিভিন্ন দুর্গত এলাকাগুলো থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে গঞ্জপাড়া এলাকা থেকে
তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে অন্তত 1000-এর বেশি মানুষকে তারা কিন্তু গরম খাবার রান্না করে বিতরণ করেছে, যেটি আসলে মূলত বন্যা দুর্গত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভাতে 18টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে 2500-এর বেশি শুকনো খাবারের প্যাকেট কিন্তু বিতরণ করার কথা রয়েছে এবং সেখানে পৌরসভার মেয়রের পরিবর্তে যিনি ডিডিএলজি রয়েছে তিনি কিন্তু প্রশাসকের দায়িত্ব নিয়েছে, তিনি আমাদেরকে বিষয়টা নিশ্চিত করেছেন যে সকাল থেকে যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু তারা দিবে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাগাইহাট এবং মাছালং অংশটি কিন্তু ডুবে থাকার কারণে সাজেকের সাথে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। সাজেকে ইতিমধ্যে প্রায় 300-র বেশি পর্যটক তারা আটকা পড়েছে। একই সাথে খাগড়াছড়ির সাথে লংগদু যে সড়ক যোগাযোগ সেটিও কিন্তু বন্ধ রয়েছে, মেরুং ইউনিয়নটি প্লাবিত হওয়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে এবং সবচেয়ে বেশি বন্যার পানি এখন পর্যন্ত রয়েছে খাগড়াছড়ি মেরুং ইউনিয়নে, সেখানে এখনো প্রায় 25 থেকে 30টি গ্রাম। বোঝা যাচ্ছে যে জীবনযাত্রায় বড় একটি প্রভাব পড়েছে। বন্যা পরিস্থিতির খবর ফেনী ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। গত 1.5 মাসে কুড়িগ্রাম ও মাদারীপুরে নদী ভাঙনে 5 শতাধিক ঘরবাড়ি সহ বিপুল পরিমাণে ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে থাকা বহু পরিবার সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রামের চিলমারিতে 1.5 মাস ধরে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়। একই অবস্থা তিস্তা, ধরলা ও দুধকুমারে। এরই মাঝে চিলমারি সহ রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার প্রায় 500 ঘরবাড়ি, 3টি প্রাথমিক বিদ্যালয় সহ বিপুল পরিমাণ ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। যে জায়গায় সে জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি, কোনো দিকে বুদ্ধি নাই, পাই বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা 1 সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে বসতভিটা হারিয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। একই সময়ে মাদারীপুরের কালকিনি ও সদর উপজেলায় আরিয়ালখা নদের ভাঙনে বিলীন হয়েছে 14 থেকে 15টি ঘরবাড়ি সহ রাস্তা ও ফসলি জমি। ঝুঁকিতে আছে শতাধিক পরিবার ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। অনেক দূর নদী ছিল, 3 ভাঙ্গা দিয়েছে, 3 ভাঙ্গার পর বাড়ি করছি ভাই, এখন আবার ভাঙবে ভাই। একটা স্পটে চিহ্নিত করছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তার পাশে রাস্তাও আছে, তাছাড়া জনবসতিপূর্ণ এলাকা, তো ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। নদী ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এসব নদী পাড়ের মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইয়েমেনের সড়কে পড়ে থাকা অসুস্থ ও বেওয়ারিশ কুকুর বিড়ালদের জন্য এগিয়ে এসেছেন মাহা আল থাবানি। এদের দেখভালের জন্য রাজধানী সানায় তৈরি করেছেন একটি আশ্রয়স্থল। দুর্ঘটনায় আহত ও রোগাক্রান্ত প্রাণীগুলো চিকিৎসাও পাচ্ছে সেখানে। মানবিক কারণেই অসহায় প্রাণীদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন বলে জানান এই নারী। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। চেয়ার ধরে রাখতে রাজস্ব আয় বেশি দেখানোর কৌশল নিয়েছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম। গত অর্থবছরে প্রায় 23,000 কোটি টাকা বেশি আয় দেখিয়েছেন। সিজিএ ও এনবিআরের তথ্যে মিলেছে এমন বিস্তর ফারাক। তথ্যের গরমিল বন্ধে কড়া নির্দেশনা দিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেখানোর প্রবণতা শুরু হয় সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সময়ে। 2016-17 অর্থ বছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পার্থক্য দেখা দেয় 13,000 কোটি টাকা। অভিযোগ আছে সরকারের সুনজরে থাকতে রাজস্ব আয় বাড়িয়ে দেখাতেন নজিবুর রহমান। পরবর্তীতে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গোজামিল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু রহমাতুল মুনিমের সময়ে আগের ধারায় ফিরে যায় এনবিআর। নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু খুবই দরকার। প্রকৃত অবস্থাটা তাদের জানা দরকার, তাহলে তারা বুঝতে পারবেন কখন কোন নীতি গ্রহণ করবেন, বাস্তবায়ন করবেন।
2023-24 অর্থবছরে হিসাবের ফারাক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। রহমতুল মুনিম প্রশাসনের দাবি, রাজস্ব আয় হয়েছে 3,82,500 কোটি টাকা, কিন্তু হিসাব মহানিয়ন্ত্রক সিজি এর হিসাবে কোষাগারে জমা হয়েছে 3,59,500 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কের সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়েছে ভ্যাটে। এনবিআর এর দাবি ভ্যাট আয় 1,51,000 কোটি টাকা প্রায়, কিন্তু সিজি এর হিসাবে জমা হয়েছে 1,33,000 কোটি টাকা। আয়করে পার্থক্য 4,500 কোটি টাকা, আর আমদানি শুল্কে কম বেশি 1,000 কোটি টাকা। এনবিআর এর এমন তথ্যে হতাশা জানিয়েছেন নতুন চেয়ারম্যান। আমাদের একটা বড় ইমেজ সংকট আছে, যেটা নিয়ে বাইরে খুব হাসাহাসি হয়। সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভারস্টেট করে, এবং এটা যখন রিকনসিলিয়েশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে, তার সাথে মেলে না। এটা যখন সিজি এর সাথে রিকনসাইল করা হয়, তার সাথে মেলে না। এইটা আমি ফ্রম টুমরো আই ওয়ান্ট টু স্টপ। রাজস্ব আয়ের হিসাব নির্ধারণে আইবাস প্লাস ব্যবস্থাকে ভিত্তি ধরার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, যখন আয় আইবাসে আসবে কেবল তখনই তা গণ্য হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের 106 কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখাতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোনালী ব্যাংককে 22 আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোনালী ব্যাংক জানায়, এ বিষয়ে ওরিয়নকে লিখিত চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, না হলে ওরিয়নের এই ঋণকে খেলাপি করা হবে। মেয়র হানি ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ ব্যয় বাবদ ব্রিজ ফাইন্যান্সিংয়ের আওতায় সোনালী ব্যাংক থেকে ঋণ নেয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সুদে আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় 106 কোটি টাকা। তাগিদ দেয়া হলেও বারবার সময় নিয়ে তা পরিশোধ করেনি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বকেয়া ঋণ গত বছরের ডিসেম্বর পর্যন্ত কুঋণ হিসেবে শ্রেণীবদ্ধ ছিল। কোম্পানিটি তখন পর্যন্ত 4টি কিস্তি পরিশোধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারকে খেলাপি হিসেবে দেখাতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 22 আগস্টের মধ্যে ঋণের যথাযথ শ্রেণী বিভাগ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সময়মতো ঋণ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা ডিফল্ট করছে, তো ডিফল্ট করছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা চিঠি দিয়েছে আমাদেরকে। আমরা তাদেরকে অ্যাকর্ডিংলি টেলিফোনে জানানো হয়েছে ডিপার্টমেন্ট থেকে, এবং চিঠিও দেওয়া হয়েছে, নোটিশও করা হয়েছে এই সময়ের মধ্যে তাদের উপর বিরামটা দিয়ে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আমাদের ব্যবস্থা নেবেন। বাংলাদেশ ব্যাংক তাদেরকে 22 তারিখ মতো সময় দেওয়া হয়েছে, তো এর মধ্যে না দিলে 22 তারিখের মধ্যে আমরা জানাই দেবো বাংলাদেশ ব্যাংকের সেই মোতাবেক ব্যবস্থা নিয়ে। বাংলাদেশ ব্যাংক বলছে, 11 জুলাই পর্যন্ত ওরিয়ন 15 কোটি টাকার বেশি পরিশোধের জন্য 15টি চেক দিয়েছে। চেকগুলো এখন পর্যন্ত ক্যাশ করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমকে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইলে SMS দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে তেজগাঁও ওরিয়ন হাউসে গিয়েও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।